আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো শীত একেবারে পড়েই গেছে, বারান্দায় দাঁড়ালে দেখি গা একদম কাঁপে। তো এই শলটা না আমি নতুন নিয়েছি, তো এই শলটা ভাবলাম যে উদ্বোধন করি। আর আমাদের এদিকটা বেশি খোলামেলা, তো যার জন্য ঠান্ডাও পড়ে অনেক বেশি। একদম দরজা জানালা খোলাই যায় না, মনে হয় যেন মানে হু হু করে বাতাস ঢুকে, আর প্রচুর বাতাস। তো আমাদের এদিকটা ঠান্ডা তুলনামূলক বেশ ভালোই। তো সেদিন ছিল বৃহস্পতিবার। তো আগের দিন ছিল আমাদের অ্যানিভার্সারি। তো হাজব্যান্ডের অফিস ছিল, কাজ ছিল, যার জন্য ওই দিন আর আমরা সেলিব্রেট করতে পারিনি। আর রাতে অ্যাজ ইউজুয়াল যেমন একটা ছোট কেক কেটে সেলিব্রেট করা হয়, এটা তো খুবই কমন। তো যাই হোক, তো সকাল সকালে এসে ওই যে গত রাতে যে আমি ছোট্ট এক পিস কেক খেয়েছি, দেখি আজকে আবার ডায়াবেটিসটা একটু বেশি 6-এ চলে আসছে। নাহলে এমনি 4.5 থেকে 5.5-এর ভেতরেই থাকে। তো যাই হোক, ওটা ব্যাপার না, একদিন একটু এদিক সেদিক হয়েই যায়। আর কদিন আগে যে আমি আলু পরোটা বানিয়েছিলাম, আমার হাজব্যান্ড দেখে বলে যে আমাকে কবে খাওয়াবে। আর থার্সডে ছাড়া তো তিনি চিটমিল করেন না তেমন একটা, করলেও খুব রেয়ার। তো ভাবলাম যে অ্যানিভার্সারি উপলক্ষে তাকে আজকে আমি একটু আলু পরোটা বানিয়ে খাওয়াই। তো সকাল সকাল উঠে আম্মু তো সব কিছু রেডি করে রেখে দিয়েছিল, আমি এসে খালি একটু জিনিসপত্র মিশিয়ে, মশলা টশলা মিশিয়ে এগুলোকে একটু বেলে রেডি করে রেখেছিলাম, এই আর কি। তো হাজব্যান্ড আবার এই সময় ব্যায়ামে চলে গিয়েছিলেন জন্য আমি আর তার ক্লিপস নিতে পারিনি। তো যেহেতু আলু পরোটা বানানো হয়েই গেছে, এই সুবাদে আমাদের একটু খাওয়া হলো। তো আমি আর আম্মু মিলে আর কি নাস্তা করে নিচ্ছি। আর হাজব্যান্ডের যে রিয়াকশানটা ছিল সেটা আমি ক্যাপচার করতে পারিনি, কারণ ওই সময় আমার ফোনেরও চার্জ ছিল না, ফোন চার্জিংয়ে ছিল। ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তিনি তো তাকে যা দেওয়া হয় সেটাতেই তিনি খুব সুন্দর তারিফ করেন, কারণ তার কাছে ভালো লাগে। এইটা তো খুবই কমন, তার রিয়াকশান তো আমি সবসময় ক্যাপচার করি। তো ভাবলাম যে আজকে থাক, কোনো ব্যাপার না। এরপর আমরা চলে গিয়েছিলাম বাহিরে, বেশ কাজেই ছিল, মানে কাজ নিয়ে বেরিয়েছিলাম, গুলশানের ওদিকেই থাকবো। তো এখানে আমাদের সবচেয়ে ফেভারিট একটা জায়গা হচ্ছে লাঞ্চ করার, এই কয়লা। এখানকার হায়দ্রাবাদি কাচ্চি যে বিরিয়ানিটা মাটনের, এটা এত টেস্টি যা বলার বাহিরে। আমরা এখানে এলে সবসময় এই জায়গাতেই আসি শুধু এই বিরিয়ানিটা খেতে। ভাবলাম অকেশনও আছে, তাহলে আজকে এখান থেকেই লাঞ্চ করে ফেলি, অ্যানিভার্সারি ট্রিট হয়ে গেল হাজব্যান্ডের পক্ষ থেকে। আর ওদের এই দুধ চাটা মাশাআল্লাহ এত বেশি মজা ছিল যে বলার বাহিরে। এনিওয়েজ, খাওয়া দাওয়া করে তারপরে যত কাজ ছিল সমস্ত কাজ শেষ করে বাসায় আসতে আসতে আমাদের 8:30-টার বেশি বেজে গিয়েছিল। এরপর আর কোনো এনার্জি ছিল না যে কোনো ক্লিপস আমি নিব বা কিছু করব। আর বাইরে গেলে না আমি ক্যামেরা একদম বের করতেই পারি না, আমার কেমন যেন লাগে। তো বাইরের ক্লিপস আমার খুব কমই নেওয়া হয়। তো যাই হোক, এটা হচ্ছে তার পরদিনের ভ্লগ। শুরু করেছি সকাল সকাল, একদম আমার নাস্তার জন্য ভাজি করে রাখছি। এই ভাজি একেবারে আমার পুরো 1 সপ্তাহ চলে যাবে। এরপর হচ্ছে আজকে একটু শাক বাটা বানাবো। তো আম্মুকে বললাম যে তুমি সব কিছু রেডি করো, আমি ভিডিও নিয়ে নেই, তাহলে আজকে আমি ভিডিওতে দেখিয়ে দিব যে আমরা যেইভাবে শাক বাটাটা বানাই সেটার মধ্যে আমরা কী কী দিই। এখানে সমস্ত গরম মশলা আম্মুর পরিমাণ মতো করে নিয়ে রেখেছে। এটার মধ্যে আবার একটু তেজপাতাও যাবে। তো প্রথমে একটা শুকনো কড়াইতে এই তেজপাতাগুলোকে একদম কুটি কুটি করে কেটে দিতে হবে, না হলে এগুলো হচ্ছে মানে ডাস্ট করতে গেলে একটু সমস্যা হবে, যার জন্য আম্মু একদম ছোট ছোট করে কেটে দিচ্ছে। এরপর যেই মশলাগুলো আম্মু মাপ দিয়ে রেখেছিল সেগুলো, গরম মশলাগুলো একই সাথে এগুলোকে একটু ভাজা ভাজা করতে হবে, একটু ড্রাই রোস্ট করতে হবে। তো এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে একটা বাটিতে আলাদা করে ওই একই প্যানে আবার একটু পরিমাণ মতো গোটা জিরে দিতে হবে। গোটা জিরেকেও একইভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। একত্রে করতে গেলে হয়তো বা কোনো মশলা একটু বেশি জ্বলে যেতে পারে, যার জন্য আমার আম্মু আলাদা আলাদাভাবেই সব কিছুকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছেন। এরপর সামান্য একটু তেল দিয়ে, মানে পরিমাণ মতো তেল দিয়ে, সেটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বেরেস্তা করে নিতে হবে। তো আপনি চাইলে ডুবো তেলেও বেরেস্তা করতে পারেন, আবার আমাদের মতো অল্প তেলেও পেঁয়াজটা এভাবে ভাজা ভাজা করে নিতে পারেন। তো এই তেল সহই পেঁয়াজটাকে আর কি বাটা হবে। কিছুদিন আগে গরম মশলা গুঁড়ো করার জন্য আমি ছোট একটা ব্লেন্ডারের মতো নিয়েছি। তো এটার মধ্যে আগে শুকনো যে গরম মশলাগুলো আছে ভেজে রাখা, সেগুলোকে আমরা একটু পাউডার করে নিব।
এটার মধ্যে করলে হয় কি একটা সুবিধা হয় যে মানে গোটা মশলাগুলো যদি আপনি আলাদাভাবে পাউডার করে নেন তাহলে খুব ইজি হয়, কিন্তু এই গোটা গোটা মশলা যদি আপনি বেরেস্তার সাথে শিল নোড়াতে বাটতে যান তাহলে খুব কষ্ট হয়। আর এই কষ্টর জন্যই কিন্তু অনেকেই ছাক বাটাটা খেতে চায় না। তো এই কষ্ট থেকে বাঁচার জন্য আমরা এই বুদ্ধি করেছি। আমরা গোটা গরম মশলাগুলোকে আমরা পাউডার করে নিয়ে তারপরে ব্লেন্ডারে ছোট জাগে বেরেস্তা দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে আর এখান থেকে পরিমাণ মতো কিছু মশলা মিশিয়ে একত্রে এটাকে ব্লেন্ড করে একটা ফাইন একটা পেস্ট তৈরি করে নেব, তাহলে আমাদের ছাক বাটাটা রেডি। তো এভাবে আমাদের কাছে কষ্ট খুব কম মনে হয় জন্য আমরা এভাবেই করি। তো ভাবলাম যে এই প্রক্রিয়াটা দেখিয়ে দেই। তো এই যে অতি সহজে আর কষ্ট ছাড়া আমাদের এই ছাক বাটাটা রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আম্মু তো এখানে এগুলো করছিল, সাথে সাথে আমিও আসছিলাম। আর এই ফাঁকে আমি চুলায় আবার একটু মুরগিও চড়িয়ে দিয়েছি। মুরগি আমার একে কষানো শেষ। যেদিন আসলে এই ধরনের প্রিপারেশনস থাকে সেদিন খুব মানে জুলুম লাগে, মনে হয় যেন কোনটা রেখে কোনটা করব। আর আমাদের তো সকাল সকাল কাজ সেরে ফেলার অভ্যাস, তো একটু দেরি হয়ে গেলেই তখন মনে হয় যেন মানে সব কাজ এখনও রয়েই গেছে, পড়েই গেছে। তো যাদের আমাদের মতো খুব তাড়াতাড়ি সকাল সকাল কাজ করার অভ্যাস তারা আসলে রিলেট করতে পারবেন আমাদের এই সমস্যাটা। তো এনিওয়েজ আজকে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি আর নতুন আলু দিয়ে ডালনা তৈরি করব। তো এটা আমার নানুর রেসিপি। তো আমার এই খাবারটা খুব পছন্দ এবং আমার হাজব্যান্ড যখন এই খাবারটা খেয়েছেন আমার আম্মুর হাতে, সেও অনেক পছন্দ করেছেন। আর যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, শীতের সবজি দিয়ে এই জিনিসটা তৈরি করা হয়। তো অনেকে ডালনা নাম শুনলেও মনে করতে পারে যে এটা ডাল দিয়ে বোধহয় করে, কিন্তু না, এটার মধ্যে ডাল যায় না। কিন্তু তারপরেও এটার নাম কেন ডালনা আমি জানি না। এটা সেই ছাক বাটা দিয়ে রান্না করতে হয়। তো এটা না মাংসের মতো করে রান্না করতে হয়। যত মাংসতে আমরা যা যা মশলা দেই, গরম মশলা সহ আদা, রসুন, জিরে, ধনে সমস্ত কিছু দিয়ে পেঁয়াজের সাথে এগুলোকে হচ্ছে কষিয়ে নিতে হবে। এরপর এখানে আমরা বাঁধাকপি দিয়ে দিয়েছি, তারপরে ফুলকপি আর নতুন আলু দিয়ে এটাকে আমরা কষিয়ে নিব। আর সবজিগুলো আমরা আগে থেকেই সিদ্ধ করে পানি ফেলে দিয়েছিলাম, কারণ আমরা এভাবেই খাই। এটা অনেকবারই বলা আছে। আপনারা চাইলে কাঁচাটাই ব্যবহার করতে পারেন, যার যার উপর মানে যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, এখানে হচ্ছে সবজি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো। যেহেতু সবজিগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল, যার জন্য বেশিক্ষণ কষাতে আর হবে না, মশলাটাই ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন ঝোলের পানি দিয়ে ওটা আমি ঢেকে দিয়েছি বাকিটুকুন সিদ্ধ হওয়ার জন্য। আর এই ফাঁকে চলে আসছি আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স আমি রেডি করতে। তো দেখা যায় যে তার ভার্সিটিতে তাকে খাবার তো দিতেই হয়, তো সেই খাবারটা আমি আগে তুলে রাখছি। আর তিনি বাসায় এসে যে খাবেন সেটাও আমি হচ্ছে উঠিয়ে রাখছি, কারণ ওই ঘেটে ঘেটে খেয়ে নিলে আসলে তরকারির আর কোনো কিছুই থাকে না, যার জন্য একদম ফ্রেশভাবে আমি সব কিছু উঠিয়ে রাখছি। আমার আম্মু আমাকে সবসময় বলে যে রান্না করে আগে সবসময় হাজব্যান্ডের জন্য উঠিয়ে রাখবে, এবং আমি এটা নিজেও সবসময় করি। আর আমার আম্মুর কড়া ইনস্ট্রাকশন আছে এটা করতে, এই জন্য আরও বেশি করে করি। তো যাই হোক, এখানে আমি আমার হাজব্যান্ডের খাবার দাবার সব কিছু আলাদাভাবে রেডি করে রেখেছি। আর এপাশে আমার ভাতও অলমোস্ট হয়েই গেছে, একটু পরে হয়তো বা মার গেলে ফেলা লাগবে। আর এই যে আমি এর মধ্যে না আমার একটা ফোন চলে আসছিল, যার জন্য আমি আম্মুকে বলে রেখেছিলাম যে আম্মু শাক বাটা দেওয়ার আগে আমাকে ডাক দিও। তো আমার আম্মু আবার চুলা অফ করে দিয়েছে, কারণ আমার দেরি হচ্ছিল। তো এই যে ঝোল যখন একদম এভাবে টেনে যাবে ওই সময় হচ্ছে এই ছাক বাটাটা দিয়ে আরও একটু 2-4টা বলক তুলতে হবে। এরপর এটাকে স্বাদ বাড়ানোর জন্য লাস্টে আর 1 চামচের মতো ঘি দিয়ে ব্যাস ঢেকে দিলেই রান্না শেষ। তো এনিওয়েজ আজকের আমার হজবরল ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।